আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনাম। দাম কমে স্থিতিশীল পেঁয়াজের বাজার, অযৌক্তিক ভ্রাম্যমাণ আদালত চলছে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। নারায়ণগঞ্জের মসজিদে আগুনের ঘটনায় ডিপিডিসি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু, অবহেলার কারণ উদ্ঘাটনের চেষ্টা। কোভিডের ভ্যাকসিন সংগ্রহে বৈশ্বিক জোট, কোভ্যাক্সের অংশ হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, সাউথ কোরিয়ায় সর্বনিম্ন সংক্রমণ। এবং আওয়ামী লীগ সভাপতির কাছে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির তালিকা, অনুপ্রবেশকারীদের সুযোগ নেই মন্তব্য। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনাম বলে জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। মোবাইল কোড দিয়ে হয়রানির অভিযোগ তুলে একজোট হচ্ছে কারওয়ান বাজার খুচরা ব্যবসায়ীরা। কোনো কারণ না দেখিয়ে বেআইনিভাবে জরিমানা করার অভিযোগ করছেন তারা। হয়রানির বিরুদ্ধে সোমবার মানববন্ধনের ঘোষণা দিয়েছেন কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতারা। মাস্টার শাকিলের রিপোর্ট। বাজারে থরে থরে সাজানো পেঁয়াজের বস্তা, প্রতি কেজি দেশি পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়, ভারতীয় পেঁয়াজ ৫৬ টাকা। বাজারে চলছে মোবাইল কোর্টও। অবশ্য কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের অভিযোগ, সকল রসিদ থাকার পরও তাদের হয়রানি করছে মোবাইল কোর্ট। আমার বোর্ডের লেখা আছে ৮০ টাকা, ৮০ টাকার জন্য জরিমানা করলো। আমি বললাম স্যার আমারটা তো দেশি পেঁয়াজ, অরিজিনাল দেশি পেঁয়াজ। তখন বলতেছে যে ২০০০ টাকা ৫০,০০০ লেখো। একজন জেল ফাঁস হয়, কিন্তু জেল কোন কারণে হয় এটা বোঝা দিতে হবে না, সে তো আমার কিছুই বোঝা নেই। সবচেয়ে বেশি খারাপ হলো পাবলিক যদি এত না কিনা কিনতো তাহলে এত দাম বাড়তো না। না আমরা তো পারেন, এটা ভুল কথা বললেন। হাটে বাড়ছে, কৃষকের কাছ থেকে আমরা কিনে আনছি বেশি দিয়ে। কৃষক ৫,০০০ টাকা মন চায়, ৪,০০০ টাকা মন চায়, সেখান থেকে আমরা ভেঙে সিঙ্গে কিনে নিয়ে আসি। এটা বাড়ালে কৃষকেরা বাড়াইছে, আমরা বাড়াইনি। মোবাইল কোর্টের হয়রানির বিরুদ্ধে একজোট হওয়ার ঘোষণা দিয়েছে পেঁয়াজ বিক্রেতারা। তাদের সাথে একাত্ম হয়েছে কারওয়ান বাজার ব্যবসায়ী সমবায় সমিতি। আমার আজকে বলতেছে যে ৫০ টাকা ৫২ টাকা বিক্রি করবো, ঠিক আছে। তো এইভাবে করলে আমরা ব্যবসা কেমনে করবো? তো আমরা সবাই ব্যবসায়ী মিলে সবাই একটা উদ্যোগ নিছি যে আমরা কালকে একটা মানববন্ধন করব। অবশ্যই বাজার স্থিতিশীল করার জন্য সরকারের যে কোনো পদক্ষেপকে আমরা স্বাগত জানাই, কিন্তু অযথা যেন কোনো হয়রানি করা না হয় এটাই আর কি আমরা মূলত। বিভিন্ন বন্দর দিয়ে দেশে ভারতীয় ও মিয়ানমারের পেঁয়াজ প্রবেশ করছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের আমদানি না বাড়ালে তাদের পক্ষে কম দামে বেচা সম্ভব নয়। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বনানীতে আহমেদ টাওয়ারের আগুন প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ২২ তলা ভবনটি ১৬ তলায় রেডিংটন বাংলাদেশ লিমিটেড নামের একটি আইটি ফার্মের অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিস বর্ধন জানিয়েছেন, বেলা ১১:৩০টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। আগুন নির্বাপন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, তদন্ত কমিটি অধিদপ্তর থেকে হবে। তদন্ত সাপেক্ষে আমরা পুরোপুরি কি কারণে, প্রকৃত কারণ আমরা বের করতে সক্ষম হব এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সক্ষম হব। নতুন এবং পুরনোদের সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে জমা দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, তাদের সংগঠনে সাবেক ছাত্রলীগ নেতারাই আছেন, তাই অনুপ্রবেশকারীর কোনো সুযোগ নেই। ওবায়দুল রশিদের রিপোর্ট। গত বছরের ১৬ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন। ওই সম্মেলনে নির্মল রঞ্জন গুহ সভাপতি এবং আফজালুর রহমান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরই মাঝে সংগঠনটি কমিটির পূর্ণাঙ্গ তালিকা অনুমোদনের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে জমা দিয়েছে। আমাদের সম্মেলনের পরপরই আমরা স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কার্যকরী কমিটি, একটা পূর্ণাঙ্গ কমিটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই আমরা সেই কমিটিটা গণমাধ্যমে প্রকাশ করব। আমরা নবীন প্রবীণের সমন্বয়ে বিগত কমিটিতে যারা সক্ষম ছিলেন, যারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, তাদেরকে সাথে রেখেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগ বিগত কেন্দ্রীয় কমিটির অনেক নেতাকে নিয়ে আমরা
কিছু নতুন সংযোজন করে পুরাতন রেখে আমরা একটা কমিটি জমা দিয়েছি। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সেবার মানসিকতা রয়েছে এমন সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরাই স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ তালিকায় স্থান পেয়েছেন। সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে যারা জড়িত ইতিমধ্যে একাধিক নেতাকে আমরা বহিষ্কার করেছি। আমরা দিনাজপুরের সভাপতিকে অব্যাহতি দিয়েছি, ফরিদপুরের সাধারণ সম্পাদককে অব্যাহতি দিয়েছি, ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদককে আমরা অব্যাহতি দিয়েছি। আমাদের কাছে স্পষ্ট স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলির ভিতরে একটি অন্যতম সংগঠন, একটু ব্যতিক্রমধর্মী সংগঠন, সেবাই আমাদের মূল লক্ষ্য। আমরা স্বেচ্ছাসেবক লীগকে একটি টিম স্বেচ্ছাসেবক লীগে পরিণত করতে চাই, অর্থাৎ সকলে মিলে আমরা এই সংগঠনটাকে পুনর্গঠন করতে চাই, শক্তিশালী করতে চাই। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর সম্মেলন হয়ে যাওয়া ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটনায় তিতাসের পর বিদ্যুৎ সংশ্লিষ্ট ডিপিডিসি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি। বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা আছে কিনা তা উদ্ঘাটনের চেষ্টা করছে তারা। সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, মসজিদের বিস্ফোরণ ঘটনায় ফতুল্লা জোনের ডিপিডিসির কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিদ্যুৎ সংশ্লিষ্টদের কোনো প্রকার অবহেলা ছিল কিনা তা উদ্ঘাটন করার চেষ্টা করছে সিআইডি। করোনা ভাইরাসে মোট আক্রান্ত 3,09,00,000 ছাড়িয়েছে, মোট মৃত্যু 9,61,000-এর বেশি, আর সুস্থ হয়েছে 2,25,00,000 মানুষ। কোভিড-19 ভ্যাকসিন সংগ্রহে বৈশ্বিক জোট, কোভ্যাক্সের অংশ হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। সাউথ কোরিয়ায় 40 দিনের মধ্যে সর্বনিম্ন আক্রান্ত শনাক্ত হয়েছে। রোববার থেকে ইতালিতে দর্শকদের মাঠে গিয়ে ফুটবল খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে। ফ্রান্সের অর্থমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় পর্যায়ে সংক্রমণের কারণে আবারও লকডাউন দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। স্বেচ্ছা আইসোলেশন নিয়ম ভাঙলে 10,000 পাউন্ড জরিমানা করবে কর্তৃপক্ষ। দ্রুত এগিয়ে চলেছে নীলফামারীর চিলাহাটি হলদিবাড়ি রেলপথ স্থাপনের কাজ। প্রায় 80 কোটি 17 লাখ টাকা ব্যয়ে 7.5 কিলোমিটার রেলপথের কাজ 75% শেষ হয়েছে। এই রেলপথ চালু হলে ভারত, ভুটান আর নেপালের সাথে যোগাযোগ আরও সহজ হবে। আনোয়ারুল আলম প্রধানের পাঠানো তথ্য ভিডিওতে রাজীব আহমেদের রিপোর্ট। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের আগ পর্যন্ত এই রেলপথে চলাচল করত কলকাতার দার্জিলিং ট্রেন। যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি চলত পণ্যবাহী ট্রেনও। ভারত পাকিস্তান যুদ্ধের পর তৎকালীন দুদেশের সরকার হলদিবাড়ির 4.34 কিলোমিটার ও চিলাহাটি থেকে সীমান্তের 0 পয়েন্ট পর্যন্ত 6.724 কিলোমিটার এলাকা রেললাইন তুলে ফেলে। সেই থেকে পরিত্যক্ত এই রেলপথ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চিলাহাটি টু হলদিবাড়ি পর্যন্ত যে ট্রেনের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে চলেছেন, এই জন্য আমরা এলাকাবাসী গর্বিত। দীর্ঘদিনের যে এলাকার লোকের দাবি তথা নীলফামারী জেলার দাবি যে চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন থেকে শুরু করে এবং ভারত এবং বাংলাদেশের যেন ট্রেনটা পুনরায় চালু হয়, সেই প্রত্যাশা রেখেই বর্তমান সরকার যে উদ্যোগটা গ্রহণ করছে, এটা অত্যন্ত ভালো। মালামালবাহী ট্রেনটির পাশাপাশি যদি এখানে একটি প্যাসেঞ্জার ট্রেনও চালু করা যায়, তাহলে আমার মনে হয় যে এটা এই এলাকাবাসীর জন্য সবচেয়ে বেশি উপকৃত হবে। আমাদের এলাকার লোকজনের দাবি সেটা হচ্ছে যে এখন ঢাকা থেকে দার্জিলিং পর্যন্ত একটা যাত্রীবাহী ট্রেন চলাচল করবে, যে ট্রেনে আমরা বন্ধুপ্রতিম ভারতের সাথে অবাধে আমাদের দেশের লোকজন চলাচল করতে পারবে। 2021 সালে স্বাধীনতার 50 বছর পূর্তিতে উদ্বোধন হওয়ার কথা রয়েছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন যে রেল যোগাযোগ ব্যবস্থাকে যুগোপযোগী, আধুনিক এবং আমাদের সাশ্রয়ী একটি যোগাযোগ ব্যবস্থায় পরিণত করার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তারই আলোকে আপনারা জানেন যে 2011 সালে আলাদা রেল মন্ত্রণালয় গঠন করার মধ্য দিয়ে আমাদের ভেঙে পড়া রেল ব্যবস্থাকে আবার পুনর্গঠনের জন্য অনেকগুলি প্রকল্প গ্রহণ করেছে। এবং অন্যতম আরেকটি রেল যোগাযোগ আমাদের, সেটা হলো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো চিলাহাটি এবং হলদিবাড়ির মধ্যে যে যোগাযোগ। ইতিমধ্যে ভারত সরকার 31 কোটি রুপি ব্যয়ে হলদিবাড়ি রেলওয়ে স্টেশন থেকে 0 পয়েন্ট পর্যন্ত 4.34 কিলোমিটার রেলপথ নির্মাণ করেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই।
শীতকালে করোনা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করে সকলকে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ বরাদ্দের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী করোনার সময়েও সকলে আন্তরিকতার সঙ্গে কাজ করেছে বলে ধন্যবাদ জানান। বলেন, যে কোনো পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য সচল রাখতে সরকার আন্তরিক। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। বিভিন্ন মন্ত্রণালয়, সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা পড়েছে 165 কোটি 60 লাখ টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে সেই অর্থ হস্তান্তর করে প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক BAB সর্বোচ্চ 164 কোটি টাকার চেক হস্তান্তর করেছে। গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়ে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সহ বিভিন্ন দুর্যোগ দুর্ভোগে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকার প্রধান। যাতে ব্যবসা বাণিজ্য আপনারা চালায় যেতে পারেন তার জন্য যা যা করণীয় সে ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি। এই প্রণোদনা যার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকা সম্ভব হচ্ছে। তো ব্যাংক অ্যাসোসিয়েশন সবসময় আমাদেরকে যে কোনো সময়টা কিছু হলেই কোনো দুর্যোগ দুর্বিপাক বা যা কিছু হোক, এমনকি মুজিব বসে সবসময় আপনারা এগিয়ে এসেছেন, নিজেরাই এগিয়ে এসেছেন, সেই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ব্যবসা বাণিজ্য চালাতে হবে, আর আসলে প্রাইভেটে ব্যাংকটা দেওয়ার সিদ্ধান্ত আমরাই নিয়েছিলাম, আমরাই দিয়েছি সব থেকে বেশি। গ্রাম পর্যায় পর্যন্ত মানুষ যাতে ব্যাংকিং ব্যবহারে অভ্যস্ত হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। এমনকি কৃষকদের 10 টাকায় অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছি, অর্থাৎ মানুষকে অভ্যস্ত করা যে ব্যাংকের মাধ্যমে তারা যেন মানে তাদের আর্থিক লেনদেন করতে পারে, সেই পদক্ষেপ আমরা নিয়েছি। আর আমি মনে করি সবচেয়ে বড় কথা যে আমরা যত বেশি প্রাইভেট ব্যাংক দিয়েছি ব্যাপক হারে কর্মসংস্থান হয়েছে, অনেক মানুষের চাকরি হয়েছে। এটা করোনা মোকাবেলায় সকলের অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে শীতকালীন সময়ে করোনা মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আর এবারে করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেই জন্য হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। আর আমি আপনাদের এই অনুদান সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগবে, সেজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আর এই করোনা ভাইরাসের কারণেই আসলে সত্যি এটা ঠিকই যে দেখা হচ্ছে না, তবুও বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা যে কষ্ট করে এসেছেন আমার অফিসে, সেজন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই অনুদান করোনা সহ দুর্যোগ মোকাবেলায় কাজে আসবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি অশোক লিরান রিফাত অটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে এলচেকে 1-0 গোলে হারিয়ে হুয়ান গাম্পার ট্রফি জয় বার্সেলোনার। 26শে সেপ্টেম্বর স্প্যানিশ লা লিগার মৌসুম শুরু। আবারও আমন্ত্রণ। মার্কিনীদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে কানাডার নাগরিক হওয়ার প্রবণতা বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দেশটির নাগরিকদের কানাডায় স্থায়ীভাবে বসবাসের আবেদন বাড়তে থাকে। কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্ট। কানাডায় 2015 সালের তুলনায় চলতি বছরের প্রথম 8 মাসে যুক্তরাষ্ট্রের অধিবাসীদের নাগরিক হওয়ার আবেদন বেড়েছে 2000। পরিসংখ্যান বলছে 5 বছর আগে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছিলেন 6800 জন। এবছর আগস্ট পর্যন্ত আবেদন দাঁড়িয়েছে 8700 জনে। কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলিতে আবেদনের সংখ্যা, ফরেন স্টুডেন্টের আবেদনের সংখ্যা অনেক অনেক বৃদ্ধি পেয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে এখন ভিসা পাওয়ার যে সমস্যা এবং ট্রাম্প প্রশাসনের বিশেষ বিশেষ কিছু কিছু দেশের প্রতি যে বিরূপ দৃষ্টিভঙ্গি দেখা যায়, তারই ফল আমরা এখানকার বিশ্ববিদ্যালয়গুলিতে দেখতে পাই। 1971 সালে কানাডা বিশ্বের প্রথম দেশ হিসেবে ঘোষণা দেয় মাল্টিকালচারিজমের। সব নাগরিকের সমান অধিকারের স্বীকৃতির ফলে এ পর্যন্ত দেশটিতে অভিবাসী হয়েছেন 17 মিলিয়নেরও বেশি মানুষ। মুসলিম কমিউনিটির ইমিগ্রেন্ট কানাডায় চলে আসছেন, কারণ ট্রাম্প প্রশাসনের অ্যাটিটিউড টুয়ার্ডস মুসলিম ওয়াজ নট দ্যাট কনজেনিয়াল। সেই ট্রেন্ডটা এখনো চলছে, বরং ইদানিংকালে বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ, বিভিন্ন ধরনের সামাজিক অস্থিরতা, এর সাথে
H1B ভিসা প্রাপ্তিতে বিভিন্ন রকম জটিলতা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ইমিগ্রেন্টদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি করেছে। অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে কানাডায় অভিবাসন নেওয়াও অনেক সহজ। কানাডার ইমিগ্রেশন সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় 2.5 লাখ অভিবাসন প্রত্যাশী কানাডায় পাড়ি দেন। অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, চিকিৎসা বীমা সহায়তায় সরকারি কড়াকড়ি এবং বর্ণবাদী ধারার উত্থান সহ ট্রাম্প সরকারের সময় যুক্তরাষ্ট্রে বহুজাতিক সংস্কৃতির প্রতি যে বিরূপ মনোভাব তৈরি হয়েছে, সে কারণেই কানাডার নাগরিক হতে চাচ্ছেন অনেকেই, এমনটাই মনে করেন এখানকার বিশেষজ্ঞরা। কানাডার আলবার্টার ক্যালগেরি থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। থাইল্যান্ডের ব্যাংককে সরকার বিরোধী বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চারের পদত্যাগ দাবি করেন তারা। থাইল্যান্ডে রাজতন্ত্রের পুনর্গঠনের দাবিও জানান বিক্ষোভকারীরা। পুলিশ জানিয়েছে অন্তত 15,000 মানুষ বিক্ষোভে অংশ নেয়, তবে বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ, কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এত মানুষের জমায়েতে করোনা ভাইরাসের বিস্তার বাড়তে পারে বলে আশঙ্কা করছে থাইল্যান্ড। নতুন সংবিধান এবং নির্বাচনের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। 2006 সালের 19 সেপ্টেম্বর থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এবারে নেটল টাটা কৃষি সংবাদ। শরীয়তপুরের নড়িয়া উপজেলার কুশিয়া গ্রামে পানি প্রবাহের খাল দখল করে বাড়ি করায় 100 একর জমির ধান উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রভাবশালীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী। অভিযুক্তরা নিজেদের জমি দাবি করে খাল ভরাটের কথা স্বীকার করেছেন। এবারে প্রকৃতি সংবাদ। বক ও পানকৌড়ির নিরাপদ আশ্রয়স্থল চাঁদপুর জেলা প্রশাসকের ডাকবাংলো এবং আশপাশের এলাকা। দীর্ঘদিন ধরে এখানে সহাবস্থান নিয়েছে ভিন্ন 2 প্রজাতির পাখি। দিনভর পাখিদের কলকাকলি পথচারীদের মনেও আনন্দ আনে। এবারে ইভ্যালি খেলার খবর।